হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব যে লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে কেন স্টক মার্কেট কন্টিনিউয়াসলি ফল হচ্ছে। আর আজকের ডেটে, আজকে তোমরা জানো স্টক মার্কেট অনেকখানি ক্র্যাশ করেছে। প্রায় বলা হচ্ছে 7.3 লাখ করোড় টোটাল সেন্সেক্স ক্র্যাশের কারণে, কিন্তু 1000 পয়েন্ট সেন্সেক্স ক্র্যাশের কারণে কিন্তু হচ্ছে 7.3 লাখ করোড় কিন্তু মার্কেট থেকে আউট হয়েছে। তো কি এই ঘটনা, কেন স্টক মার্কেট ক্র্যাশ করছে, এর পেছনে অ্যাকচুয়াল রিজন কী কী রয়েছে, ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে থাকবে। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, বেসিক্যালি আমরা যদি দেখি নিফটিকে লাস্ট 5 বছরের, মানে আমরা যদি ইতিহাস দেখি, তাহলে তুমি দেখতে পাবে নিফটি কিন্তু অল টাইম হাইতে ছিল। অল টাইম হাই মানে প্রায় 22,700 কাছাকাছি ছিল। তো লাস্ট আমরা যদি দেখি 10 বছর, মানে ম্যাক্সিমাম যতদিন থেকে নিফটি স্টার্ট হয়েছে ততদিন পর্যন্ত দেখি, তো নিফটি কিন্তু অল টাইম হাইতে ছিল। তার মানে বুঝতেই পারছো মার্কেট কিন্তু বুলিশ ছিল। তো অবভিয়াসলি মার্কেট বুলিশ থাকার কারণে প্রত্যেকটা স্টক প্রাইস কিন্তু হাই প্রাইসে কিন্তু জাম্প করছিল। তো এবার সেখান থেকে অবভিয়াসলি, যেহেতু মার্কেট অনেক দিন থেকে বুলিশ ছিল, তো অবভিয়াসলি সেখানে কিন্তু একটা ডাউন সাইড কিন্তু আসার কিন্তু চান্স ছিল। তো আমরা যদি লাস্ট রিজন কয়েকটা দেখি, লাস্ট কয়েকটা সিজনের ডাউনফলের রিজনগুলো দেখি, তার মধ্যে যেটা মোস্ট রিজন উঠে আসে সেটা হচ্ছে এফআইআই সেলিং। আচ্ছা, এফআইআই কারা? তোমরা জানো যে স্টক মার্কেট না দু ধরনের ইনভেস্টার থাকে। একজনকে বলা হয় ডিআইআই, ডোমেস্টিক ইনভেস্টার, আরেকটাকে বলা হয় এফআইআই, ফরেন ইনভেস্টার। তো আমরা যারা ইনভেস্ট করি স্টক মার্কেটে তাদেরকে রিটেল ইনভেস্টার বলা হয়। এই রিটেল ইনভেস্টারদের মধ্যে থেকে যারা খুবই রিচ পার্সন থাকে, যারা প্রচুর পরিমাণে মার্কেটে ইনভেস্ট করে, তাদেরকে ডিআইআই বলা হয়। আর আরেক ধরনের ইনভেস্টার থাকে যারা ফরেন কান্ট্রিতে থাকে, আমেরিকা, চায়না, সুইজারল্যান্ড, সুইডেন, এইসব কান্ট্রিতে থাকে, এবং সেখান থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করে, তখন তাদেরকে কিন্তু এফআইআই বলা হয়। এফআইআই বেসিক্যালি কিন্তু যে কোনো সময় মার্কেট থেকে বেরোতে পারে প্রফিট নিয়ে। যেরকমভাবে ইনভেস্ট করবে, ঠিক একইভাবে প্রফিট গেইন করার জন্য সেখান থেকে কিন্তু বেরোতে পারে। তো রিসেন্টলি কি দেখা যাচ্ছে যে লাস্ট কয়েকটা সিজনে ট্রেডিং সেশনে দেখা যাচ্ছে যে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে। প্রায় 16,000 কোটি টাকা কিন্তু অলরেডি কিন্তু এফআইআই লাস্ট 5 দিনে কিন্তু অলরেডি যে ইনভেস্টমেন্ট করেছিল সেই ইনভেস্টমেন্ট কিন্তু তুলে নিয়েছে। না, এখানে একটা বড় কোয়েশ্চেন আসছে যে কেন এফআইআই ইনভেস্টমেন্ট থেকে তুলে নিচ্ছে। দেখো, এফআইআই ইনভেস্টমেন্ট থেকে তুলে নেওয়ার মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে মান্থটা হচ্ছে মে মান্থ। মে মান্থ কেন? কারণ তোমরা জানো এই মাসে এখন কিন্তু ইলেকশন চলছে। তো প্রি ইলেকশন পিরিয়ডে লাস্ট কয়েক বছরের ইতিহাস যদি দেখো, যে প্রি ইলেকশন পিরিয়ডে কিন্তু স্টক মার্কেট ক্র্যাশ করে। আবার পোস্ট ইলেকশন পিরিয়ডে মানে জুন মাস নাগাদ কিন্তু এই স্টক মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি আপার সাইড যায়। এবার তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, কেন প্রি ইলেকশন সিজনে কেন ডাউনফল হয়? ডাউনফল হওয়ার একটাই মাত্র কারণ যারা ফরেনার থাকে তারা কখনো আন্ডারস্ট্যান্ড করতে পারে না যে এই মুহূর্তে ইলেকশনের রেজাল্ট কে আসবে, কারণ তাদের কাছে প্রপার থিওরি বা ডেটা সমস্ত কিছু থাকে না। তো ইলেকশনের ডেটা কি আসবে সেটা এক্স্যাক্ট কিন্তু ওদের কাছে নেই। তো এই জন্য এরা কী করে, প্রি ইলেকশন পিরিয়ডে প্রফিট গেইন করে বেরিয়ে যায়। আবার পোস্ট ইলেকশন যখন হয়, পোস্ট ইলেকশনের পরে যখন মার্কেট চালু হয়, তখন কিন্তু এরা ইনভেস্টমেন্ট করতে স্টার্ট করে দেয়। সো দ্যাটস দ্য রিজন যে এরা এখন কিন্তু বেরোচ্ছে। তো এবার দেখো, যেহেতু কন্টিনিউয়াসলি এফআইআই কী করছে, যেগুলো করে রেখেছে সেগুলো মার্কেট থেকে তুলে নিচ্ছে, তো আমরা যদি দেখি যে 5,525 কোটি টাকা লাস্ট 3টে সিজনে, মানে মে মাসের লাস্ট 3টে ট্রেডিং সেশন গেল, ওই সেশনেই কিন্তু 5,525 কোটি টাকা তুলে নিয়েছে। মে মাসের টোটাল যদি দেখা হয়, এখনও পর্যন্ত 9,194 কোটি টাকা কিন্তু মার্কেট থেকে উঠে গেছে, যার কারণে কিন্তু নিফটি কন্টিনিউয়াসলি কিন্তু ফল করছে। এবার যদি দেখো লাস্ট কয়েক বছরের ইতিহাস আমি তোমাকে দেখাচ্ছি, যেখানে দেখো বিজেপি 2004-এ যখন ইলেকশন লস্ট করেছিল তখন মার্কেট ফল করে গেছিলো। কংগ্রেস পার্টি যখন 2009-তে কন্টিনিউয়াসলি আবার ফিরে এসেছিল, তখন কিন্তু দেখো আবার মার্কেট উঠে গেছিলো। সিমিলারলি 2014-তে প্রি ইলেকশনে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু স্পাইক করতে থাকে এবং ডাউনফল আসতে থাকে। তারপর 2014-র পরে যখন মোদি লিডারশিপ পেলো, এক্সপেকটেশন যখন হাই হলো, তখন আবার কিন্তু মার্কেট উঠতে আছে। তো এইটাই হচ্ছে ঘটনা।
আর এখানে আরেকটা জিনিস বলে দিই যে মে মাস যে সিজনটা না, এই সিজনটাতে সবসময় কিন্তু স্টক মার্কেট কিন্তু ডাউনফল দেখতে পাবে। সমস্ত ইনভেস্টাররা কিন্তু এই সময় মার্কেট থেকে টাকা তোলে, দিয়ে বন্ড মার্কেটে ইনভেস্ট করে দেয়, সেফ মার্কেট, কারণ কি যে কোনো সময় ইলেকশনের কারণে বিভিন্ন কিছু হতে পারে, তাই জন্য বন্ড মার্কেটে ইনভেস্ট করে দেয়। একবার ইলেকশন হয়ে যাওয়ার পরে যখন কান্ট্রিতে স্টেবিলিটি আসে, তখন কিন্তু আবার মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে থাকে। দেখো সেন্সেক্স এবং নিফটি এই মানে আমরা যদি দেখি মে মাসের রেকর্ড হাই লেভেল ছিল, যার কারণে মার্কেটের যে ভ্যালু সেটা কিন্তু অনেক বেশি কিন্তু ছিল। এছাড়া আরও একটা যেটা সবথেকে বড় রিজন, যেটা প্রবলেমেটেড রিজন, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি। আমি তোমাদেরকে ব্যাঙ্ক নিফটির চার্টটা দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। ব্যাঙ্ক নিফটি যদি লাস্ট এক মাসের হিসেব দেখো, তাহলে দেখতে পাবে ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন সাইড নিচ্ছে। কিন্তু 6 মাসের সেশনে যদি দেখো তখনও কিন্তু ডাউন সাইড তুমি দেখতে পাবে। এবং লাস্ট 1 ইয়ারের যদি সেশন দেখো, তাতে তুমি দেখতে পাবে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেইভাবে গ্রো করেনি যতটা গ্রো করার দরকার ছিল। এবং এই সাইডে তুমি যদি দেখো বাকি যে হচ্ছে তোমার সেন্সেক্স বাদ দিয়ে আমরা যদি রাশিয়ার দেখি, ইউএস দেখি, প্রত্যেকটা দেখো ডাউন সাইডে আছে। কেন ডাউন সাইডে আছে? বিকজ অফ দ্যাট ব্যাঙ্ক নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সেটা এইচডিএফসি ব্যাঙ্কে দেখো, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, তোমরা জানো রিসেন্টলি ঘটনা ঘটেছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে। তারপরে আমরা যদি দেখি আইসিআইসি ব্যাঙ্ক, প্রত্যেকটা ব্যাঙ্ক কিন্তু ডাউন সাইডে আছে। কেন না, দেখো এদের Q4 রেজাল্ট মানে Q4 যে রেজাল্ট এসেছিল, সেই রেজাল্টে খুব একটা ভালো কিন্তু কোনো ব্যাঙ্ক কিন্তু পারফর্ম করতে পারেনি। যতটা এক্সপেক্ট করা হচ্ছে ততটা কিন্তু এদের কাছ থেকে কিন্তু সেই পারফরমেন্স কিন্তু আসেনি, যার কারণে ফিনান্সিয়ালি কিন্তু সেরকমভাবে যে গেন করবে ইনভেস্টাররা, সেরকমও কিন্তু গেন কেউ করতে পারেনি। প্লাস কোটাক, তোমরা জানো কোটাক ব্যাংকের সঙ্গে আরবিআই বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে তোমার অলরেডি কিন্তু ব্যান লাগিয়ে রেখেছে কয়েকটা জিনিসে, এবং এইচডিএফসির সঙ্গেও সেম। প্লাস হচ্ছে তোমরা জানো এই মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস, ব্যাঙ্কিং ক্রাইসিস যেটা, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু লেগে রয়েছে। সেটা চায়নাতে বলো বা ইউকেতে বলো, বা তোমরা জানো রিসেন্টলি ইউএসএতেও ব্যাঙ্কিং ক্রাইসিস হয়েছে। তো ব্যাঙ্ক ক্রাইসিসও কিন্তু কন্টিনিউ কিন্তু চলছে। সো দ্যাটস দ্য রিজন যে আমাদের নিফটি বা সেন্সেক্সকে আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি কিন্তু নিচের দিকে ডাউন সাইডে কিন্তু চলছে। এটা টিল প্রি ইলেকশন পর্যন্ত চলবে। তার মানে এটা আমি একদম 100% শিওর যে জুন মাস পর্যন্ত কন্টিনিউয়াস ডাউনে যাবে। তবে এখান থেকে যে খুব যে ডাউনে যাবে তা কিন্তু নয়, কারণ তোমরা জানো এর আগে ইসরায়েলের ওয়ার হয়েছিল যখন, তখনও একটু ডাউনে গিয়েছিল, কিন্তু তখনও মার্কেট অনেক স্টেবল ছিল। তারপরে আমরা দেখতে পেলাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন হলো, তখনও একটু ডাউনে ছিল, কিন্তু মার্কেট স্টেবল ছিল। তো আমি সেমভাবে বলতে পারি যে প্রি ইলেকশন পিরিয়ড টিল জুন পর্যন্ত কিন্তু মার্কেট কিছু না কিছু 5% কোনো দিন উঠবে, তো 5% কোনো দিন ডাউন হবে। কিন্তু আফটার 4th জুন যখন ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, এই যে স্টক প্রাইস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আবার আপসাইডে যাবে। সো হোপফুলি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে কেন স্টক মার্কেট ফল করছে, কবে স্টক মার্কেট উঠতে পারে, স্টক মার্কেটের অ্যাকচুয়াল রিজন কি ফল করার পেছনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।